হ্যালো স্টুডেন্ট, সমাকলের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসের মাধ্যমে তোমরা সমাকল সম্পর্কে কিছু বেসিক নলেজ পাবে, যা তোমাদের সমাকলের অঙ্ক কষতে বিশেষ সাহায্য করতে পারে। তো চলো দেখা যাক আমাদের পরের স্লাইডে কি রয়েছে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সমাকল মানে হচ্ছে যোগ করা বা গুচ্ছিবদ্ধ করা, এক জায়গায় জড়ো করা। ইংরাজি সাম, যার সমার্থক শব্দ হচ্ছে ইংরাজি সাম। সামের এস অক্ষরটা থেকেই সমকলের চিহ্নটা নির্ভর করছে। সমকল চিহ্নটা আমরা একটু দেখে নিই। সমকল চিহ্নটা অনেকটা এরকম। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরও জানব। তো যাই হোক, সমকল মানে আমরা বুঝলাম। আমরা এখানে একটা এক্সাম্পল তুলে ধরেছি, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স অক্ষ বরাবর সময় রয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে আই। এখানে একটা বলি প্রথমেই যে এটা একটা শেয়ার মার্কেট রিলেটেড একটা এক্সাম্পল। কোনো একটা ব্যক্তি শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করেছে এবং প্রথম ঘন্টাতে সে 200 টাকা আর্ন করছে, এবং দ্বিতীয় এবং তৃতীয় ঘন্টাতে সে 400 টাকা এবং 500 টাকা সে আর্ন করছে। এইভাবে সে চতুর্থ এবং পঞ্চম ঘন্টাতে সে 200 এবং 400 টাকা আর্ন করছে। এখন আমি যদি তোমাদের সামনে কোয়েশ্চেন এরকম রাখি যে আচ্ছা, গ্রাফিক্যালি বলো তো ব্যক্তিটি মোট কত টাকা আর্ন করছে। তোমরা গ্রাফটাকে একটু ভালো করে ফলো করো এবং করলেই দেখতে পাবে যে এখানে ব্যক্তিটি যত বেশি আর্ন করেছে, আয়তকার যে ক্ষেত্রগুলো রয়েছে সে ক্ষেত্রফলগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে কি, তাই তো? তাহলে আমরা যদি একদম লাস্ট যে আয়তক্ষেত্রটা আমরা যদি বিবেচনা করি, দেখো এখানে যে প্রস্থটা এবং দৈর্ঘ্যটাকে আমরা কত লিখতে পারি? আমরা 400 লিখতে পারি। এবং প্রস্থটাকে আমরা কত লিখতে পারি? দেখো সময়ের এখানে রয়েছে প্রস্থটা হচ্ছে 1 ইউনিট। তাহলে এই যে আয়তক্ষেত্রকার যে অঞ্চল, এর ক্ষেত্রফল হচ্ছে 400 ইন্টু 1, দ্যাট ইজ 400 বর্গ ইউনিট। অর্থাৎ সেই ব্যক্তিটি পঞ্চম ঘন্টাতে সে 400 টাকা ইনকাম করেছে, যাকে আমরা ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করতে পারছি। তাহলে আমি যদি এরকম কোয়েশ্চেন করি যে ব্যক্তিটি তাহলে মোট কত টাকা আর্ন করছে, তখন কিন্তু তোমাদের মধ্যে সহজেই কনসেপ্ট, এই আইডিয়াটা আসবে। তোমাদের মধ্যে যে কনসেপ্টটা আসবে সে হচ্ছে ব্যক্তিটি মোট যতটা ক্ষেত্রফল এখানে গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি ঠিক তত টাকা আর্ন করেছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? মোট যে ক্ষেত্রফল সেটা বার করব এবং বলবো যে ব্যক্তিটি মোট এত টাকা আর্ন করেছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারছি যে মোট আয়, অ্যাকচুয়ালি ব্যক্তিটি যে মোট আয়, যে মোট ইনকাম করছে, সেটি সমান সমান যে ক্ষেত্রফল অ্যাকুমুলেট হচ্ছে তার সঙ্গে সমান, অর্থাৎ মোট গঠিত ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু সমান হচ্ছে। আমরা পরবর্তী এক্সাম্পলের দিকে চলে যাব। তার আগে এখানে একটু মাথায় রাখতে হবে, এখানে যে ওয়াই অক্ষ বরাবর যে আয়টা রয়েছে, সে আয়টা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নির্ভরশীল ছিল। তোমরা দেখলে এখানে দেখতে পারবে যে ব্যক্তিটি আয় প্রথম ঘন্টাতে ছিল 200 টাকা, অর্থাৎ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যক্তিটির আয় কিন্তু পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যে আয় ইনকামটা, সেটা সময়ের অপেক্ষা করছিল, অর্থাৎ সময়ের একটা অপেক্ষক, কি আমরা সেটা বলতে পারি? তো ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমি তোমাদের সামনে আর একটা এক্সাম্পল নিয়ে এসেছি, যে এক্সাম্পলটি ভীষণ সহজ, এবং তোমরা ফিজিক্সে এই ধরনের এক্সাম্পল অনেক লক্ষ্য করবে। এখানে কোনো একটা গাড়ির গতিবেগ এবং সময়, এই প্লটিংটা এখানে গ্রাফিক্যালি করা হয়েছে। এখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর গতিবেগ। সাপোজ কোনো একটা গাড়ি প্রথম কিছুটা সময় ধরে সে ত্বরণ নিয়ে চলছে, তারপরে কি সমবেগ নিয়ে চলছে, তারপরে কিছুটা সময় পঞ্চম ঘন্টার মাথায়
কিছু মন্দন নিয়ে চলার পরে সে থেমে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা কোয়েশ্চেন রাখি যে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, তো তোমাদের কত দূরত্ব অতিক্রম করলো, তাহলে তোমাদের মধ্যে থেকে কিন্তু কেউ কেউ বুঝতে পারছো যে এরকম এক্সাম্পল তোমরা করেছো। তাহলে যে সে মোট দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে সে যতটা ক্ষেত্রফল এখানে অ্যাকুমুলেট হয়েছে তার সঙ্গে কিন্তু সমান। এবার তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে ক্ষেত্রফল কি করে নির্ণয় করব। তোমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ করেও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, অথবা তোমরা কি করতে পারো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই হোক এটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই তিনটে ক্ষেত্রফল যদি তোমরা যোগ করে নাও তাহলে কিন্তু তোমরা মোট যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাবে। এবং সেই ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলটা সমান সমান কি, গাড়িটি এই 5 ঘন্টা সময়ের মধ্যে সে যতটা পথ অতিক্রম করছে তার সঙ্গে সমান হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি সে যে মোট দূরত্ব অতিক্রম করছে সেটা সমান সমান আমরা ক্ষেত্রফলের মাধ্যমেও প্রকাশ করতে পারছি গ্রাফিক্যালি, যে তার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা কিন্তু সহজেই বলতে পারবো। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে এসেছি তোমাদের সামনে, যেখানে কোনো একটা বস্তুর ওপর একটা ফিক্সড বল আরোপ করা হয়েছে, যার ফলে বস্তুটার মধ্যে কিছুটা সরণ হয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, আগের স্লাইডে একটু খেয়াল রাখতে হবে, আগের স্লাইডে যে গতিবেগটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে প্রথমে গতিবেগ ছিল 0, তারপরে যখনই প্রথম ঘন্টা তখন কিন্তু গতিবেগ ছিল এরকম একটা নির্দিষ্ট, এখান থেকে এত পর্যন্ত যে যতটা হচ্ছে সেটাই হচ্ছে সেই গতিবেগটাকে প্রকাশ করছে। তারপরে একটা নির্দিষ্ট বিন্দুতে গতিবেগ এখানে দাঁড়ালো, তারপরে এই গতিবেগটাকে ফিক্স রেখে সে কিছুটা পথ অতিক্রম করলো। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু গতিবেগ পরিবর্তিত হয়েছে। বোঝা যাচ্ছে? অর্থাৎ গতিবেগটাকে আমরা সময়ের অপেক্ষক হিসেবে এখানে কিন্তু বিবেচনা করতে পারি। আমরা পরবর্তী স্লাইডে যদি চলে যাই সেই এক্সাম্পলটাতে, এখানে কিন্তু একটা ফিক্সড বল একটা বস্তুর উপর আরোপ করা হয়েছে। সেই বলটা কতটা, না এই যে লেন্থটা যতটা, সেই লেন্থটাই হচ্ছে এই বলটার দৈর্ঘ্য, বলটার মান। তাহলে এর ফলে এবং কি বস্তুটার ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত একই পরিমাণ বল আরোপ করা হয়েছে। তার ফলে বস্তুটার মধ্যে কিছুটা সরণ ঘটেছে। সরণ কতটা ঘটেছে, এইখান থেকে এই পর্যন্ত বস্তুটার যে সরণ ঘটেছে, তার ফলে কিছুটা কার্য করা হয়েছে। কেন কি আমরা কি জানি, আমরা জানি ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বল ইন্টু সরণ। আমরা একটা ফিক্সড বল বস্তুটার উপর আরোপ করেছি। ফিক্সড বলটা সাপোজ 100 ইউনিট, এটা সিজিএস বা এসআই যাই ধরে নিতে পারো তোমরা। এবং তার ফলে কি হয়েছে, সাপোজ সরণ কত হয়েছে, না 5 ইউনিট সরণ হয়েছে। এটা তোমরা ওটা যদি সিজিএসে করো এটাও সিজিএসে করবে অবশ্যই। তাহলে মোট যে ক্ষেত্রফল জেনারেট হচ্ছে সেটাই হচ্ছে সে যতটা কার্য করছে। কি সঠিক তো? কারণ কি, কার্য ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কারেক্ট? তাহলে সে যে মোট কার্য করছে সেই কার্যটা অ্যাকচুয়ালি কি, আমরা এখানে যে আয়তকার চিত্রটা পাচ্ছি, অর্থাৎ এখানে প্রস্থ এবং দৈর্ঘ্য এই দুটোর গুণফলে যে আয়তকার ক্ষেত্রফলটা পাচ্ছি সেই ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু সমান হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাই যে মোট সংগঠিত কার্য ইজ ইকুয়াল টু মোট যে ক্ষেত্রফল অ্যাকুমুলেশন হচ্ছে তার সঙ্গে কিন্তু সমান। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে এখানে আমি সিম্পল দেখতে পাচ্ছি যে গতিবেগটা কি, সময়ের একটা অপেক্ষক। সময়ের বিভিন্ন মানের জন্য গতিবেগটাও কিন্তু ভিন্ন ছিল।
এখানে যদি আমরা দেখতে পাই প্রাথমিক অবস্থায় সময় যদি এ হয় তাহলে গতিবেগটা কত হচ্ছে এফ অফ এ, কারেক্ট? এবং এখানে যদি সময় পি হয়, সময় ক্রমাগত পরিবর্তিত হয়ে বেড়ে চলেছে এবং সেই অনুযায়ী কিন্তু গতিবেগও কিন্তু সেই অনুযায়ী পরিবর্তিত হয়েছে। এখানে সাপোজ যদি সময়টাকে আমরা এখানে বি ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে যে গতিবেগ অর্জন করছে সেটা হচ্ছে এফ অফ বি। ওকে, তাহলে আমি যদি এখানে কোয়েশ্চেন করি সে যে ব্যক্তিটা মোট কতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে তোমাদের মধ্যে সহজেই উত্তর দিতে পারবে যে সে অ্যাকচুয়ালি যতটা ক্ষেত্রফল এখানে তৈরি হয়েছে সেই ক্ষেত্রফলের সঙ্গে সমান। অ্যাকচুয়ালি আমরা এই ক্ষেত্রফলটা বার করব এবং তারপরে বলে দেব যে সে মোট এত দূরত্ব অতিক্রম করেছে। কি বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের এক্সাম্পলটার মতোই রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে খেয়াল করবে আগে যত আমরা স্লাইডগুলো দেখেছি প্রত্যেক কটা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা সহজ ছিল। এটার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা ইজি, সবগুলো আয়তাকার ক্ষেত্রগুলো আমরা ক্ষেত্রফল বার করে সব যোগ করে দেব। পরবর্তীটাতে আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করব এবং বলে দেবো যে মোট এত দূরত্ব অতিক্রম করেছে। ঠিক পরবর্তীটাতেও আমরা কি করব, মোট ক্ষেত্রফল নির্ণয় করব এবং বলে দেবো সে এত কার্য করেছে। তাহলে এটার ক্ষেত্রে কি অসুবিধা হবে? এটার ক্ষেত্রে তোমরা খেয়াল করবে এটার ক্ষেত্রে গতিবেগ কিন্তু একটা বক্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার ফলে এই যে ক্ষেত্রটা জেনারেট হয়েছে এই ক্ষেত্রটা কিন্তু নির্ণয় করা আগেরগুলোর মতো সহজ নয়, তাই তো? তাহলে কোনো রকম উপায়ে আমাদের এই ক্ষেত্রটা নির্ণয় করতে হবে। তো পরবর্তী স্লাইডে আমরা যদি দেখে নিই, পরবর্তী স্লাইডে যাই। এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করবার জন্য আমরা ওই টোটাল রিজিয়নটাকে আমরা ছোট ছোট 5টা ভাগে ভাগ করে নিয়েছি। অর্থাৎ আমরা যদি বলতে চাই এখানে এ হচ্ছে ছোট আর বি হচ্ছে সময়ের অপেক্ষকে যদি আমরা ধরি, এ আর বি এর মধ্যেখানের যে ভাগটা, এখানে আমরা এই ভাগটাকে ছোট ছোট 5টা খণ্ডে কিন্তু এখানে বিভক্ত করেছি। তোমরা কিন্তু চিত্রের সহজেই বুঝতে পারছো যে আমরা ছোট ছোট 5টা খণ্ডে বিভক্ত করেছি এবং এখানে আমি এটাকে দেখিয়েছি। তো এই 5টা খণ্ডের প্রত্যেকটাকে আমরা এইচ বলে চিহ্নিত করছি। তাহলে আমরা এখানে কতগুলো আয়তাকার চিত্র পাচ্ছি ছবিতে, সেই আয়তাকার চিত্র এর ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করব এবং তখন বলে দেবো যে এই রিজিয়নটার ক্ষেত্রফল ওই আয়তাকার যে ক্ষেত্রফলগুলো হয়েছিল তার যোগফলের সঙ্গে সমান। কিন্তু এখানে একটা অসুবিধা তৈরি হচ্ছে। কি অসুবিধা তৈরি হচ্ছে? আমরা যখন এই আয়তাকার ক্ষেত্রগুলো যোগ করে, ক্ষেত্রফল যোগ করে আমরা টোটাল রিজিয়নটার ক্ষেত্রফল বলতে চাইছি, তখন কিন্তু খেয়াল করবে এই রিজিয়নগুলো কিন্তু বাদ চলে যাচ্ছে, কারেক্ট? তাহলে এই অসুবিধা দূর করতে নিশ্চয়ই আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে। তাহলে হয় আমাদের কিছু উপায় বার করতে হবে, নতুবা বলতে হবে যে এটা বার করা সম্ভব না। কিন্তু গণিত তো এটা বলে না। চলো দেখি পরের স্লাইডে কি অপেক্ষা করছে। পরের স্লাইডে আমরা গিয়ে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রটাকেই আমি কালারফুলের মাধ্যমে দেখিয়েছি, যে বিভিন্ন কালারের মাধ্যমে। তো দেখো এই পয়েন্টে যদি এ হয়, এক্স অ্যাক্সিস বরাবর বিভিন্ন পয়েন্টগুলো এখানে আমরা টোটাল কটা পয়েন্টে ভাগ করে নিয়েছিলাম? টোটাল 5টা ইন্টারভ্যালে ভাগ করে নিয়েছিলাম, কারেক্ট? তাহলে এই 5টা ইন্টারভ্যালে প্রত্যেকটা খণ্ডের প্রস্থটাকে আমরা এইচ হিসেবে বিবেচনা করেছি। তাহলে এটা যদি এ হয়, পরেরটা কত হবে? এ প্লাস এইচ। ঠিক একইভাবে এটা যদি এফ অফ এ হয়, অর্থাৎ এই দৈর্ঘ্যটা, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা তোমরা নিশ্চয়ই সহজেই বলতে পারবে, এটা হবে এফ অফ এ প্লাস এইচ। ওকে, ঠিক একইভাবে এই বিন্দুতে যদি এ প্লাস 2এইচ হয়, তাহলে এই যে দৈর্ঘ্যটা আয়তক্ষেত্রের, এই যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? এটা নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই তোমরা কত বলবে? এফ অফ এ প্লাস 2এইচ। ঠিক একইভাবে আমরা এই আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের প্রত্যেক কটার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা
নির্ণয়ের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এই রিজিয়নটার ক্ষেত্রফল কত হচ্ছে? এই রিজিয়নটার ক্ষেত্রফল হচ্ছে কত? এটার প্রস্থটা হচ্ছে h আর দৈর্ঘ্যটা হচ্ছে f অফ a। তাহলে ক্ষেত্রফলটা আমি এখানে নীল শেডেড অঞ্চলের মাধ্যমে দেখিয়েছি। এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট ইজ h ইন্টু f অফ a। তোমরা নিশ্চয়ই সহজেই দেখতে পাচ্ছ। এবং এই ইয়েলো অঞ্চলের ক্ষেত্রফল যদি আমরা বিবেচনা করি, এই প্রস্থটা কত? এই প্রস্থটা হচ্ছে h আর দৈর্ঘ্যটা হচ্ছে f অফ a প্লাস 4h। তাহলে এর ক্ষেত্রফল নিশ্চয়ই আমি এখানে দেখিয়েছি, তোমরা বুঝতে পারছো। এর ক্ষেত্রফল হচ্ছে এই ইয়েলোইশ যে অঞ্চলটা রয়েছে শেডেড, সেই অঞ্চলের সঙ্গে সমান। এই যে ইয়েলিশ অঞ্চলটা এখানে আমি লিখেছি। অর্থাৎ মোট ক্ষেত্রফল কিন্তু আমি এখানে যত হচ্ছে সবগুলোকে আমি এখানে পরপর লিখেছি। তার ফলে কি হয়েছে, আমরা এই যে ক্ষেত্রফলগুলোকে এখানে লিখেছি এটাকে আমরা সামেশনের মাধ্যমে লিখতে শিখেছি। আমি কি করেছি, ওই লাইন থেকে আমরা এইচটাকে কমন নিয়েছি, তারপরে সামেশন আর ইকুয়াল টু 0 টু 4 এফ অফ এ প্লাস আর এইচ। এই বিষয়ে লিখতে কারোর অসুবিধা হওয়ার কথা না, কেন কি দশম শ্রেণীতে তোমরা এটা শিখেছো। প্লাস কিন্তু তোমরা লক্ষ্য করবে শেডেড অঞ্চলটা কিন্তু আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারিনি। তাহলে নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে শেডেড অঞ্চলটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অথবা শেডেড অঞ্চলটাকে কোনো রকম উপায়ে আমরা কমাবার চেষ্টা করব। তাহলে দেখে নিই পরের স্লাইডে কি অপেক্ষা করছে, কি করে আমরা শেডেড অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করব অথবা শেডেড অঞ্চলটার পরিমাণটাকে কমাবো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, শেডেড অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু অতটা ইজি নয়। কারণ কি, এই শেডেড অঞ্চলটা যে বৃত্তকলার অংশ তার ব্যাসার্ধ কিন্তু আমাদের জানা নেই। তাহলে আমরা এই শেডেড অঞ্চলের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে অত সহজে পারবো না। তাহলে আমাদের নেক্সট অপশন কি থাকলো, শেডেড অঞ্চলটাকে কোনো ক্রমে আমাদের কমাতে হবে। তাহলে পরবর্তী স্লাইডে দেখি যে শেডেড অঞ্চলটাকে কমাবার কি কোনো উপায় আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আগে যে শেডেড অঞ্চল ছিল তার থেকে এই যে শেডেড অঞ্চলের জন্য যে ক্ষেত্রফলটা বাদ যাচ্ছে তার পরিমাণ কিন্তু অনেকটা কম। তোমরা একটু খেয়াল করো, আগের পিকচারটায় যাও। আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি শেড অর্থাৎ ছায়াবদ্ধ অঞ্চলের জন্য যে ক্ষেত্রফলটা বাদ যাচ্ছে মোট ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, কারেক্ট। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি শেডেড অঞ্চলটার জন্য যে ক্ষেত্রফলটা বাদ যাচ্ছে সেটা কিন্তু আগেরটার তুলনায় অনেকটাই কম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করেছি, আমরা জাস্ট কি করেছি দেখো, আগের ক্ষেত্রে বি মাইনাস এ যে ইন্টারভ্যালটা রয়েছে সেই বি মাইনাস এর ইন্টারভ্যালটাকে আমরা আগের ক্ষেত্রে 5টা স্লাইস এ বিভক্ত করেছিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা 10টি স্লাইসে বিভক্ত করেছি এবং এক্ষেত্রে প্রত্যেকটি স্লাইসের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদাভাবে বার করেছি এবং সেটা কেমন দেখতে হয়েছে তোমরা সহজেই এখানে দেখতে পাচ্ছ। এটা আর আলাদাভাবে কিছু বলার অপেক্ষা রাখে না। আমরা প্রত্যেকটা স্লাইসের ক্ষেত্রফল নির্ণয় করেছি এবং সেই ক্ষেত্রফলগুলো আমরা এখানে লিখেছি, তারপরে এটাকে সামেশনের মাধ্যমে প্রকাশ করেছি। তোমরা যদি দেখো সেম ক্যালকুলেশন, এর ক্ষেত্রফল নির্ণয় ইয়েলিশ যে অঞ্চলটা রয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নেবে যে কিভাবে নির্ণয় করা হয়েছে এবং এখানে আমি সেটাকে লিখেছি। এবং প্রত্যেকটা তো লেখা এখানে সম্ভব না, কেন কি 10টা ক্ষেত্রফল রয়েছে, তাই আমি 10টা ক্ষেত্রফলকে না লিখে আমি প্রথম দুটোকে ক্ষেত্রফলটাকে লিখেছি এবং শেষ ক্ষেত্রফলটাকে, এবং মাঝখানে ক্ষেত্রফলগুলোকে ডটেড লাইনের মাধ্যমে লিখে দিয়ে আমি চলে গেছি। এবং শেডেড অঞ্চল কিন্তু এখানেও কমেনি। তাহলে শেডেড অঞ্চল কমাবার আইডিয়া কিন্তু আমাদের মধ্যে চলে এসছে। শেডেড অঞ্চল কমাবার আইডিয়া হচ্ছে কি, আমরা যদি যে ক্ষেত্রফল রিজিয়নটা অর্থাৎ যে রিজিয়নটা আমরা পেয়েছি আমরা যদি এর আরও ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে বিভক্ত করি, প্রথমে 5টা স্লাইসে বিভক্ত করেছি, পরে 10টা স্লাইসে বিভক্ত করেছি, এইভাবে আমরা যদি আরও বেশি সংখ্যক স্লাইসে বিভক্ত করি, অর্থাৎ আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে বি মাইনাস এ যে ইন্টারভ্যালটাকে অর্থাৎ যে পার্থক্যটাকে আমরা টোটাল এনটি খণ্ডে বিভক্ত করেছি। এনটা কি 10-এর থেকে অবশ্যই বড় একটা সংখ্যা। তার ফলে কি হয়েছে, এখানে যে এইচ অর্থাৎ প্রস্থগুলো তৈরি হয়েছে, যে আয়তাকার যে প্রত্যেকটি স্লাইস
যে আয়তাকার প্রত্যেকটি যে স্লাইস তৈরি হয়েছে, এই প্রত্যেকটি স্লাইস এর প্রস্থ কিন্তু এইচ, এবং প্রত্যেকটি প্রস্থ সমান হিসেবেই ধরে নেওয়া হয়েছে। তো এই প্রত্যেকটি আয়তাকার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়েছে। তোমরা আগের স্লাইডে যদি একটু দেখতে চাও, এখানে একটু খেয়াল করবে, এখানে এই প্রস্থটা কত দৈর্ঘ্যটা কত হয়েছে? দৈর্ঘ্যটা হয়েছে এফ অফ এ প্লাস 4h। কেন কি এই পয়েন্টটা কত ছিল? এ প্লাস 4h, এবং এটা এই পয়েন্টটা কত ছিল? এ প্লাস 5h। তার মানে এখানে 5টা খণ্ডে বিভক্ত হয়েছে, তাই এ প্লাস 5h হয়েছে, তার থেকে এখানে 1 কম, অর্থাৎ এ প্লাস 4h। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, এখানেও কিন্তু খেয়াল করবে 10টা খণ্ডে বিভক্ত হয়েছে, এবং এখানে যেটা দৈর্ঘ্য হয়েছে সেটা কিন্তু এফ অফ এ প্লাস 9h। অর্থাৎ যদি আমরা পরবর্তী স্লাইডে n দ্বারা বিভক্ত করি, তাহলে এখানে যে দৈর্ঘ্যটা হচ্ছে, অর্থাৎ এই যে লেন্থটা আমরা পাচ্ছি, এই লেন্থটা অ্যাকচুয়ালি কত? এই লেন্থটা হবে এফ অফ এ প্লাস n, না হয়ে n এর থেকে একটা কম হবে, কত? n-1 ইন্টু h। আমরা সহজেই দেখতে পাচ্ছি, এবং এই ইয়েলো আকারে যে শেডের অঞ্চলটার ক্ষেত্রফল, সেটা আমরা এখানে ইয়েলো শেড দিয়ে দেখিয়ে আমরা এখানে লিখে রেখেছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি যত বেশি সংখ্যক স্লাইসে বিভক্ত করব, অর্থাৎ n এর মান, অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করছি বি থেকে এ থেকে বি এর ইন্টারভ্যালটাকে, যত ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে বিভক্ত করছি, শেডের অঞ্চলটা কিন্তু তত কমে যাচ্ছে। তাহলে আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো, এবং এই বুদ্ধিটা প্রাচীন গণিতজ্ঞ যারা রয়েছে তারাই দিয়েছে। তো এক্ষেত্রে তোমরা এটা মাথায় রাখবে যে এখানে যে ক্ষেত্রফলটা জেনারেট হয়েছে, আমরা এটাকে সামেশনের মাধ্যমে রেখেছি, এবং কিন্তু শেডের এরিয়াটা কিন্তু এখনো বাদ যায়নি, কারণ শেডের এরিয়ার জন্য কিছুটা ক্ষেত্রফল তো এখনো বাদ রয়েছে, এটাকে তো আমরা এখনো নির্ণয় করতে পারছি না। তাহলে এই অসুবিধা দূর করবার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি ওখানে কি রয়েছে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি n এর মান যত বড় হবে, অর্থাৎ b মাইনাস এর ইন্টারভ্যালটা যত বেশি বড় সংখ্যা দিয়ে ভাগ করব, প্রস্থ h এর মানটা কিন্তু তত কম হতেই থাকবে। তার মানে আমি বলতে পারি, এখানে যদি আমি লিমিট প্রয়োগ করি, আমি যদি লিমিট n টেন্স টু ইনফাইনাইট ধরি, তখন তাহলে প্রস্থ কত হবে? এইচটা খুবই ক্ষুদ্র, 0 বা 0-র কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে চাই যে স্লাইসগুলোকে এত ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্থে বিভক্ত করলাম, যাতে ওই প্রস্থগুলো প্রায় শূন্যের কাছাকাছি, শূন্য নেইবারহুডের মধ্যে থাকবে। তাহলে সেক্ষেত্রে যে ক্ষেত্রফলগুলো বাদ যাচ্ছিল, শেডের অঞ্চলগুলো, আর শেডের অঞ্চলগুলো থাকবে না বললেই চলছে। কারণ কি? আমরা যদি আগের স্লাইডগুলো একটু দেখে নিই, এখানে 5টা স্লাইসে বিভক্ত হয়েছে, ক্ষেত্রফল শেডের অঞ্চল অনেক বাদ যাচ্ছে, কারেক্ট? পরবর্তী স্লাইডে বেশি খণ্ডে 10টা স্লাইসে বিভক্ত করেছি, যে কারণে শেডের অঞ্চল অনেক কমে গেছে। তার পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরও বেশি সংখ্যক স্লাইসে বিভক্ত করেছি, তাই তো? অসংখ্য, 10-এর থেকে বড়, তাহলে এক্ষেত্রে শেডের অঞ্চল আরও কমে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম তখনই যে আমরা যদি শেডের অঞ্চল আরও কমাতে চাই, তাহলে কি করব? আমরা n এর মান একটা অনেক বড়, আমাদের কল্পনার অতীত একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করব। তাতে কি হবে? শেডের অঞ্চল তখন থাকবে না বললেই চলে। তাহলে তো এখানে আমরা কি করব? আমরা জাস্ট একটু খেয়াল করবে তোমরা, এখানে কি করেছি? এই যে সামেশনের যে রাশিটা পেয়েছি, তার মধ্যে আমরা কিন্তু লিমিট অ্যাপ্লিকেশন করেছি। তাহলে জাস্ট লিমিট h টেন্স টু 0, এখানে h লিখেছি, h ইন্টু সামেশন অফ দিস আর ইকুয়াল টু 0 টু n-1 প্লাস, দেখো তোমরা এখানে একটা 0 দেখতে পাচ্ছ। 0টা কি? কারণ শেডের এরিয়া তখন প্রায় থাকছে না বললেই চলে, তো ওটা লেখার প্রয়োজন নেই, তাও আমি লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শেডের অঞ্চলের জন্য কোনো ক্ষেত্রফল বাদ যাচ্ছে না।
তাহলে আমরা টোটাল রিজিয়নটার ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারছি। তো আমরা এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে পারি। এই যে ক্ষেত্রফল নির্ণয়, এটাকেই আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে পারি। যে এখানে আমি লিখেছি, তোমরা দেখবে, ইন্টিগ্রেশন এ টু বি, অর্থাৎ এ থেকে বি এই রিজিয়নের মধ্যে, এক্স অক্ষের এই রিজিয়নের মধ্যে এফ এক্স অর্থাৎ ফাংশন অপেক্ষক, যেটা এক্সের ওপর নির্ভর করছে, ওয়াই অক্ষ বরাবর যেটা প্রেজেন্ট করা হয়েছে, সেই অপেক্ষকটা এ থেকে বি এই ইন্টারভ্যালের মধ্যে, আমরা যদি একটু স্লাইডটাই চলে যাই, অর্থাৎ এ থেকে বি এই এই ইন্টারভ্যালটার মধ্যে এই অপেক্ষকটা যে ক্ষেত্রফল তৈরি করছে, সেই ক্ষেত্রফলটাকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি লিখতে চাই, সেটা এইরকমভাবে দেখায়, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। ওকে, এখানে তোমাদের মাথায় রাখতে হবে ডিএক্সটা কি। ডিএক্সটা হচ্ছে এক্সের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অতি ক্ষুদ্র স্লাইসে বিভক্ত করা হয়েছে সেই প্রস্থগুলো, সেই প্রস্থগুলোকেই আমরা ডিএক্স হিসেবে কল্পনা করতে পারি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল, আমরা এটাকে এইভাবে প্রেজেন্ট করছি, তো এই ক্ষেত্রফলটা সমান সমান লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন লিমিট r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ। আমরা পরবর্তী স্লাইডে যদি চলে যাই, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি বললাম সেটা এখানে লেখা রয়েছে, এক্স অক্ষে সীমাবদ্ধ অঞ্চল a থেকে b এর মধ্যে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক যে ক্ষেত্রফল গঠন করে তার মান সমান সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, যেটাকে আমরা এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এইবার এর মধ্যে একটা কথা হতে পারে যে তাহলে এটা কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি তোমরা মাথায় রাখবে ক্ষেত্রফলটা ওভাবে ছাড়াও আরেকটা ভাবে নির্ণয় করা যায়। আমি পরবর্তী স্লাইডে ওটা দেখিয়েছি, ওটা বিশদ বর্ণনা আমি করছি না, তাও একটু দেখে নাও তোমরা। এখানে খেয়াল করবে, এখানে যে শেডেড অঞ্চলগুলো এই যে লাইনটার বাইরের দিকে গঠন হয়েছে। ওকে ওকে, তাহলে এক্ষেত্রে এই স্লাইসটি যদি আমরা ক্ষেত্রফল বিবেচনা করি, এই স্লাইসটির ক্ষেত্রফল দৈর্ঘ্য কিন্তু এইটা হবে না, স্লাইসটির দৈর্ঘ্য হবে কোনটি, স্লাইসটির দৈর্ঘ্য হবে এটি। একইভাবে এই যে স্লাইসটা তোমরা লক্ষ্য করতে পাচ্ছ, এই স্লাইসটার দৈর্ঘ্য হবে কোনটি, আমরা যদি এখানে চলে আসি আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যে ক্ষেত্রফল গঠন হচ্ছে সেই ক্ষেত্রফল কিন্তু বাইরের দিকে গঠন হচ্ছে, কারেক্ট? ওকে, তাহলে এক্ষেত্রে এই আয়তকার ক্ষেত্রগুলো ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি, তার দৈর্ঘ্য কোনটা, এটা, কারেক্ট? বোঝা যাচ্ছে? তাহলে এই আয়তক্ষেত্র যে অঞ্চলটা তার দৈর্ঘ্য হচ্ছে এটা, এই আয়তক্ষেত্র যে অঞ্চলটা তার দৈর্ঘ্য হচ্ছে এটা। একইভাবে এই যে আয়তক্ষেত্র অঞ্চলটা এর দৈর্ঘ্য কিন্তু এটা, এটা নয়। তাহলে এক্ষেত্রে এটা কত, এটা হচ্ছে এফ অফ এ প্লাস 5h। বোঝা যাচ্ছে? এই যে বি, এফ অফ বি মানে এফ অফ এ প্লাস 5h। তাহলে আমরা যদি সেই স্লাইডে ফিরে চলে যাই, সেই স্লাইডে ফিরে গেলে আমরা দেখতে পারবো আমরা যে মোট ক্ষেত্রফল নির্ণয় করছি, মোট যে ক্ষেত্রফল এখানে হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনের যা ক্ষেত্রফল আমাদের নেওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা শেডের এরিয়াটা বাদ দিয়ে দেবো। যে শেডের এরিয়াটা বাইরের দিকে গঠন হচ্ছে সেটা নিশ্চয়ই ক্ষেত্রফলের যোগের মধ্যে আসবে না, তাহলে এই শেডের এরিয়াটা আমরা বাদ দিয়ে দেবো। এবারেও এক্ষেত্রেও আমরা লক্ষ্য করব, আমরা যত ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে বিভক্ত করব তত কিন্তু শেডের এরিয়া অর্থাৎ শেডেড অঞ্চলটা যেটা বাদ যাবে সেটা কিন্তু প্রায় থাকবে না বললেই চলে। তো এখানে আমরা কি করছি, আমরা এটাকেও সামেশনের মাধ্যমে লিখলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তারপরে শেডের এরিয়াটা আমরা বাদ দিচ্ছি। এইবার এখানেও যদি আমরা লিমিটের প্রয়োগ অ্যাপ্লিকেশন করি তাহলে কি শেডের এরিয়ার জন্য যেটা বাদ যাচ্ছে সেটা আর আলাদাভাবে লিখতে হচ্ছে না। তাহলে এটা ক্ষেত্রে কি হচ্ছে, সামেশন যে বর্ণনাটা একটু দেখো, এটা লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু n এফ অফ এ প্লাস আর এইচ। এখানে এফ অফ এ প্লাস আর এইচ হচ্ছে, অর্থাৎ রাইট সাইডের গুলো হচ্ছে,
মাথায় রাখবে। এখানে তোমরা দেখতে পারবে, এখানে আমি এরিয়াটা আলাদাভাবে লিখে দেখিয়েছি। তো আমরা তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয় তা আমরা এই ক্লাসে শিখলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। ধন্যবাদ।